আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টার্গেট বাউ 2.0 প্রথম গাইডলাইন সেশন, এবং এটা আমরা পরীক্ষার আগেই নিচ্ছি। কারণ প্রথম পরীক্ষা থেকেই যদি একজন স্টুডেন্ট ভালো না করতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় যে তার মধ্যে হতাশা চলে আসে, এবং সে আস্তে আস্তে আরো চাপ ফিল করে, তার পড়া জমে যায়, সে বুঝে উঠতে পারে না যে কিভাবে সে শেষ করবে। তো সেই জন্যই আমরা চিন্তা ভাবনা করে ডিসিশন নিলাম যে হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার আগে একটা গাইডলাইন সেশন হওয়া উচিত, এবং তাদের পরীক্ষাটা কেমন হবে, মানে কিভাবে তারা অ্যাটেন্ড করবে, তাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, সেই সম্পর্কে আজকে কথা বলবো। তো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে তিনটা সেগমেন্টে এই মানে গাইডলাইন সেশনটা ভাগ করছি। ফার্স্টে আমি বেসিক কিছু মানে আমাদের এক্সাম ব্যাচ নিয়ে আলোচনা করব, বা তোমরা কিভাবে পরীক্ষা দিবা, তারপরে হচ্ছে কখন এক্সাম লিংক পাবা, বা মানে যত বেসিক জিনিসপত্র আছে। কারণ তোমাদের কালকে প্রথম পরীক্ষা, তোমরা অনেকেই অনেক কিছু জানো না, তোমাদের অনেক সময় অনেক অধৈর্য হয়ে যাও। তো আজকে ওই জিনিসগুলো ক্লিয়ার করব। তারপর সেকেন্ড পোর্শনে রাতুল তোমাদের পরীক্ষা সম্পর্কে কিছু গাইডলাইন দিবে, এবং থার্ড সেকশনে আমরা অল্প কিছু কোশ্চেন নিব আজকে, যেহেতু বেশি বড় গাইডলাইন সেশন নিব না, সর্বোচ্চ 30 মিনিটের। এবং তোমাদের কিছু কোশ্চেন নিব। আশা করি যে তোমরা ফ্রিলি আমাদের সাথে কথা বলবা, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানার থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করবে। তো ফার্স্টে আসো, আমি বেসিক কিছু শুরু করি। যে এক্সাম গুলো আমাদের হচ্ছে কিন্তু কিভাবে হবে, তোমরা অলরেডি হচ্ছে ডেমো এক্সাম গুলো দিছো, বা যারা দেওয়া নাই তারা দিবা আর কি। আমাদের ইউটিউব চ্যানেলের পোস্ট সেকশনে গেলেই ডেমো এক্সাম গুলো লিঙ্ক দেওয়া আছে। তো ওইখানে হচ্ছে ডেমো এক্সামে কিন্তু জাস্ট তুমি তোমার নাম দিয়েই এন্ট্রি করে ফেলতে পারতা। কিন্তু এখানে আমাদের যখন হচ্ছে কালকে থেকে আমাদের এক্সাম শুরু হবে, এখানে তোমাদের প্রতিজনারই ইনবক্সে একটা করে এক্সাম রোল দেওয়া আছে, ঠিক আছে? যাদের দেওয়া হয় নাই, আমার যতদূর মনে পড়ে যে সবাইকে দেওয়া হয়েছে আর কি। তো তোমরা ওই এক্সাম রোলটা কিন্তু এন্ট্রি করে তোমাকে মানে ঢুকতে হবে। তোমাদের ওখানে কোনো নাম দরকার নাই, বা হচ্ছে অন্য কোনো কলেজ বা রেজিস্ট্রেশন নাম্বার কোনো কিছুই দরকার নেই। তোমার জাস্ট ওই 4 ডিজিটের, সরি 5 ডিজিটের ওই এক্সাম রোলটা রাখবে। তো তোমরা পরীক্ষার আগেই ওই এক্সাম রোলটা একটু লিখে নেওয়ার চেষ্টা করো, কালকে যেহেতু তোমাদের প্রথম এক্সাম। তো পরে আবার লিঙ্কে ঢুকে আবার বের হয়ে এসে তোমার এক্সাম রোল খোঁজা লাগতে পারে। তো তোমরা ওই এক্সাম রোলটা সংরক্ষণ করবা, এবং পরীক্ষা যখন শুরু করবা তার আগে হচ্ছে ওই এক্সাম রোলটা দিয়ে ঢুকবা আর কি। তো এক্সাম ওই যে ওই রাইভিলা ওয়েবসাইটেই হবে, এবং তোমরা ডেমো এক্সাম গুলো যেভাবে দিছো সিম্পলি ওইভাবেই। অ্যাপটা মানে ওই ওয়েবসাইটটা খুবই সুন্দর, মানে অন্য কোনো ঝামেলা নাই ওইটার ভিতরে। জাস্ট তুমি ঢুকবা, পরীক্ষা দিবা, বের হয়ে চলে আসবা, টাইম তো আছেই। তারপরেও ভাইয়া এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের বানানো না, ঠিক আছে? যে কোনো টেকনিক্যাল প্রবলেম কিন্তু যে কোনো সময় হইতেই পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারি যে আগের বছর আমরা যে পরীক্ষাগুলো নিছি, 25টার মতো পরীক্ষা নিছি, কোনো পরীক্ষাতেই তেমন সমস্যা হয় নাই। একটা একটা পরীক্ষাতে একটু সমস্যা হয়েছিল, সেটা আমাদের ভুলের কারণেই হয়েছিল। পরবর্তীতে আমরা ওইটা ঠিক করে দিছিলাম, ওইটাতে কোনো সমস্যা হয় নাই। তো তোমরা এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই যে পরীক্ষা মানে কি কেমন হবে না হবে ওইটার কোনো চিন্তা নাই। মানে টেকনিক নিয়ে সম্পূর্ণ আমাদের উপরে ছেড়ে দেবা। তোমার জাস্ট পড়া এবং পড়া, মানে তুমি জাস্ট শুধু পড়বা, পরীক্ষা দিবা, টেকনিক্যাল ইস্যু সম্পূর্ণ আমাদের উপরে ছেড়ে দেবা। তুমি একটা এক্সামে ঢুকতে পারতেছো না, বা এক্সামে তোমার কোনো সমস্যা হচ্ছে, তোমার ফোনে সমস্যা হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, তুমি ফিল ফ্রি একদম, তুমি আমাদের কাছে বলবা, আমরা সেই অ্যাক্সেস দিয়ে দিব। বা তোমার কিভাবে পরীক্ষাটা কিভাবে attend কিন্তু আমাদের, তুমি পরীক্ষা দিবা, এইটাই তোমার ভাবনা হওয়া উচিত। আচ্ছা, এক্সাম কখন হবে এটা নিয়ে একটু বলি। এক্সাম হবে আমাদের হচ্ছে 11টায়, ঠিক আছে? আমরা 11টার আগেই লিংক দিয়ে রাখবো, কিন্তু এক্সাম শুরু হবে জাস্ট 11টা থেকে। তোমাদের কিন্তু বলে দেওয়া আছে যে এক্সাম কেন 11টার দিকে হবে। তোমাদের মেইন পরীক্ষাটা কিন্তু হচ্ছে, আচ্ছা একটু আচ্ছা, তোমাদের এক্সাম কখন হবে এটা সম্পর্কে বলতেছিলাম আর কি। তোমাদের এক্সাম হবে 11টার দিকে, কারণ তোমরা জানো যে তোমাদের মেইন এক্সামটা, কৃষিগুচ্ছের এক্সামটা, যেটা এপ্রিলের 12 তারিখ হবে হওয়ার কথা ইনশাল্লাহ। তো সেইটা কিন্তু তোমাদের 11টায় হবে, ঠিক আছে? এখানে তোমাদের অনেকের একটা কনফিউশন আছে যে ভাই আমি কি এক্সাক্ট 11টা ছাড়া, মানে 11টা থেকে 12টা ছাড়া পরীক্ষা দিতে পারবো কিনা।
তুমি পরীক্ষা দিতে পারবা ভাই, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দিতে পারবা। ধরো আমরা যদি কালকে 11টা থেকে শুরু করি, হয়তোবা সেইটা স্টুডেন্টদের মানে চাহিদার উপরে দেখা যায় যে হচ্ছে আমরা সন্ধ্যা 6টা বা 5টা পর্যন্ত টাইম রাখি আর কি। কিন্তু আমরা সবসময় উদ্বুদ্ধ করি যে হচ্ছে তুমি এক্সাক্ট 11টায় তুমি পরীক্ষাটা দাও। তাহলে হয় কি, তুমি যখন একটা 25টা এক্সাম তুমি হচ্ছে 11টায় দিবা, তোমার ব্রেন এটা সেট করে নিবে যে তোমার এই 11টা সময় হচ্ছে তোমার একটা পরীক্ষা দিতে হবে, বা ব্রেন ওইভাবেই সেট হয়ে যায় আর কি। তোমার এটা অনেক হেল্প করে আর কি পরীক্ষার হলে। কারণ তুমি যখন এপ্রিলের 12 তারিখে পরীক্ষা দিতে বসবা, তোমার ব্রেন কিন্তু অটোমেটিক ওইটা মানে ধরে নিছে যে তোমার এই 11টার সময় একটা এক্সাম হবে। ওইভাবে তোমার ব্রেনটা ফাংশন করবে। তো আমরা সবসময় বলি যে 11টার দিকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। তারপরেও যদি তুমি না দিতে পারো বা মানে তোমার কোনো সমস্যা থাকে, তো আমরা যে টাইমটা দিব ওই টাইমের ভিতরে দিবা, তাহলে আশা করি যে তোমার মেরিট লিস্টটা চলে আসবে। আর হচ্ছে তারপরেও তুমি পরীক্ষা দিতে পারবা, ওই টাইমের বাইরেও তুমি পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নাই। ধরো আমরা বলে দিলাম 11টা থেকে 5টা পর্যন্ত টাইম, তারপরেও তুমি পরীক্ষা দিতে পারবা, কিন্তু ওই টাইমের পরে দিলে তোমার কিন্তু আর মেরিট লিস্টে তোমার নাম আসবে না। এইটা হলো আমি এটা সম্পর্কে। আর লিঙ্ক কোথায় পাবা? তোমরা হচ্ছে গ্রুপে পেয়ে যাবা, পরীক্ষার আগেই পেয়ে যাবা, অনেক সময় পরীক্ষার আগের দিনও পেয়ে যেতে পারো। কিন্তু তোমার পরীক্ষা কিন্তু ওই 11টায় শুরু হবে, পরের দিন 11টায়, বা আমরা সকালেই দিয়ে দেব, বা কোনো সময় আমরা 5 মিনিট। ঠিক আছে, এইটা নিয়ে তোমার কোনো ঘাবড়ানোর কারণ নাই। তুমি জাস্ট 11টার আগে ঢুকে দেখবা যে তোমার লিঙ্ক আছে কিনা। ঠিক আছে, কোনো মানে আমাদের পার্সোনাল ইনবক্সে বা গ্রুপে এটা নিয়ে হাইপার হওয়ার কোনো প্রয়োজন নাই যে ভাইয়া লিঙ্ক কেন দিচ্ছেন না, মানে লিঙ্ক কোথায়, পরীক্ষার লিঙ্ক কোথায়। এগুলো নিয়ে তোমাদের কোনো অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। তোমাদের মেইন কথা হলো তোমাদের টাইম নষ্ট করা যাবে না। ঠিক আছে ভাইয়া, তোমাদের টাইম নষ্ট করা যাবে না। তোমরা জাস্ট 11টায় ঢুকবা, পরীক্ষা দিবা, বের হবা, তোমাদের কোশ্চেন সলভ করবা বা দেখবা যে কোনগুলা ভুল হইলো, কত নাম্বার পাইলা, দেখে চলে যাবা। ঠিক আছে, পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। এইগুলা নিয়ে অযথা অধৈর্য হবে না। তোমাদের এখন মেইন কাজ কিন্তু হচ্ছে পড়াশোনায়, যে জিনিসটা আমি বারবার বলতেছি। আর আরেকটা জিনিস আমি বলি যে হচ্ছে এক্সাম কিন্তু আমাদের হচ্ছে প্রতিটা 100 মার্কের থাকবে। তোমরা আশা করি যে রুটিন পেয়ে গেছো, বা আমরা আবার রুটিনটা দিয়ে দিব না, সমস্যা নাই। তোমাদের কালকে কিন্তু হচ্ছে বায়োলজি এক্সাম আছে। তো প্রতিটা এক্সাম হচ্ছে আমাদের 100 মার্কের হবে, এবং 100টার ভিতরে 10টা কিন্তু হচ্ছে তোমাদের ইংরেজি প্রশ্ন থেকে থাকবে। আর 90টা তোমাদের দেখা যাবে যে বায়োলজি, কালকে হলো বোটানি পরীক্ষা, বোটানি থেকে থাকবে। 90টা বোটানি থেকে আর 10টায় ইংরেজি থেকে। টাইম আমরা বলে দেবো কতক্ষণ টাইম, সেই টাইমের ভিতরে তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। সাধারণত একটু টাইমটা আমরা কম করেই দিই, কারণ হচ্ছে মেইন পরীক্ষাতে জানো যে তোমার অনেক সিগনেচার করা লাগে, তারপরে তোমার আহ পূরণ করা লাগে, তারপরে স্যার ম্যাডামরা অনেক সময় সিগনেচার নেওয়ার জন্য আসে। তো ওভারঅল দেখা যায় যে পরীক্ষার হলেই 5 মিনিট তোমার এমনি থাকে না, যে তোমার এখানে কোনো ওয়েমার শিট পূরণ করা লাগতেছে না, তুমি জাস্ট ক্লিক করলেই তোমার অ্যান্সারটা এন্ট্রি হচ্ছে। ঠিক আছে, তো সেই 4 ও 5 মিনিট আমরা কম রাখবো, যাতে তোমাদের সলভ করার অ্যাবিলিটিটা বৃদ্ধি পায় আর কি। তো এই হলো মোটামুটি বেসিক সম্পর্কে যত কথাবার্তা। তারপরেও তোমরা অনেক কিছু নিয়ে হাইপার হবা। জাস্ট এইটুকু বলবো যে কিছু নিয়ে হাইপার হওয়ার দরকার নেই, বা হচ্ছে না, বা তোমার কোনো সমস্যা এটা নিয়ে কোনো হাইপার হওয়ার দরকার নেই ভাইয়া। আমরা এই জন্য মানে সর্বক্ষণ তোমাদের সাথে আছি, যে তোমার এক্সামটা কিভাবে নেওয়া যায় বা কিভাবে তুমি ভালোভাবে এক্সাম দিতে পারো, সেই জন্য আমরা বসে আছি, কোনো সমস্যা নেই। তোমার জাস্ট কাজ শুধু পড়া, পড়া এবং পড়া। ঠিক আছে। আর তোমাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানেই বলে রাখি, কালকে এক্সামের পরেই তোমরা অনেকে আমাদের কাছে ইনবক্সে পার্সোনালি মেসেজ দিবা। এটা একটু খুব ভালো করে মানে গুরুত্বের সহকারে শুনে রাখো। আমরা কিন্তু কোনো মানে পরীক্ষায় ধরো 1 থেকে 100টা এমসিকিউ থাকবে। এমসিকিউ গুলা কিন্তু আমরা মানে অ্যান্সারের ব্যাখ্যা দেই না, কোনো অ্যান্সারের ব্যাখ্যা দেই না। 1 থেকে 100টা এমসিকিউ এর কোনো অ্যান্সারের ব্যাখ্যা দেই না। এটা নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পরবর্তীতে মানে আগের বছর যারা চান্স পাইছে বা যারা চান্স পায়নি, তারা আমাদের কাছে বলছে যে ভাই আপনাদের টেকনিকটা খুবই ভালো ছিল। আমরা যে কেন অ্যান্সার শিট দিতাম না, তার হচ্ছে একটা মানে কারণ বলি। অ্যান্সার শিট দিতাম না বলতে অ্যান্সারের ব্যাখ্যা দিতাম না আর কি। ধরো 1 নাম্বার কোশ্চেনের কিন্তু তার কোনো ব্যাখ্যা নাই। তুমি ধরো ভাইয়া 100টা এমসিকিউ এর ভিতরে 80টা ঠিক করছো, তোমার কিন্তু 80টার কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, তোমার 20টার ব্যাখ্যার প্রয়োজন আছে। ঠিক আছে, আমরা যখন ওইখানে ব্যাখ্যাটা দিয়ে দিব, তুমি কিন্তু এক্সামে বের হওয়ার সাথে সাথে তুমি ওই জিনিসটা একবার জাস্ট খালি দেখবা, তুমি বইটাও খুলবা না বা কিছু খুলবা না। ঠিক আছে, তো আমরা এই হচ্ছে স্টুডেন্টদের কেউ হয়েছে তুমি 10টা এমসিকিউ করলো, বা তুমি ওই চ্যাপ্টারটাতে যাও। ঠিক আছে, যখন আমরা ব্যাখ্যা দিব না তখন কিন্তু তোমার অবশ্যই এই বইয়ে যাইতে হবে।
এখন কথা হচ্ছে যে ভাই আমি অনেক কিছু খুঁজে নাও পেতে পারি বা আমি পারতেছি না ভাইয়া। আমাদের এমনও রেকর্ড আছে আমরা একটা স্টুডেন্টের 20টা করে এমসিকিউ আমরা পার্সোনালি সলভ করে দিছি। বাট সেইটা হচ্ছে সেকেন্ড স্টেজে, মানে হচ্ছে ফার্স্ট স্টেজে তুমি ধরো হচ্ছে তুমি 5টা কোশ্চেন পারতেছো না, তুমি 5টা কোশ্চেন হচ্ছে তুমি আমাদের যে এখানে দিয়ে রাখবা। এখানে দেখবা যে তারা হচ্ছে তোমার ওই মানে এমসিকিউ গুলা সলভ করে দিবে, তাদের কাছে এই জিনিসগুলো কোনো ব্যাপার না, বা সেই জিনিসটা পড়ছে। সে যখন এই জিনিসটা সলভ করে দিবে তখন কিন্তু আমাদের কোনো মানে সলভ করে দেওয়ার কোনো প্রয়োজন আসে না। কিন্তু তারপরেও যদি তোমরা না পারো বা সলভ না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিটা স্টুডেন্টের প্রতিটা এমসিকিউ সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? যেগুলো হচ্ছে তার ফ্রেন্ড বা হচ্ছে ডিসকাশন গ্রুপে সলভ হয়নি। ডিসকাশন গ্রুপটা এই জন্যই খোলা হয়েছে, তোমাদের একাডেমিক যত সমস্যা আছে সেগুলো সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসটা করার ফলে হবে কি, দেখবা যে হচ্ছে তোমার একজন যখন সলভ করে দিবে, আমাদের আগের বছরের কয়েকটা স্টুডেন্টের নাম বলতে হয় কারণ আমাদের নাম একদম সম্পূর্ণ মুখস্থ হয়ে গেছে। এরা যে চান্স পাইছে শুধু সেই জন্য না। যেমন দেখা যায় যে হচ্ছে প্রান্ত সেকেন্ড টাইমার ছিল এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, আমার ফ্যাকাল্টি জুনিয়র আর কি। তারপরে জিনিয়া, তারপরে তানিয়া, এদের একটা মানে কেমন যেন একটা গ্রুপ বা বন্ডিং ছিল, ঠিক আছে? এরা হচ্ছে অন্য স্টুডেন্টরা প্রশ্ন দেওয়ার সাথেই এরা হচ্ছে কে আগে সলভ করে দিবে এই প্রতিযোগিতাটা করতো। দেখা যাইতো যে আমাদের অনেক মানে এমসিকিউ হচ্ছে সলভ করে দেওয়ার প্রয়োজনই হইতো না, এরা নিজেরাই সলভ করে দেওয়ার মানে চেষ্টা করতো। তো আমরা মানে দেখতাম ওই জিনিসগুলা, এবং আলটিমেটলি কিন্তু ওরাই ভালো করছে, ঠিক আছে? কারণ কি ভাইয়া, তুমি একটা জিনিস পারো, ওই জিনিসটা যখন তুমি অন্যজনকে সলভ করে দিচ্ছ, এই জিনিস তোমার কোনোদিন কোনোদিন ভুল হবে না, ঠিক আছে? আবার যে একটা পারতিছে না, সে যখন তোমার ওই জিনিসটা শিখতেছে বা সে বইয়ে যে যখন দেখতেছে, সে ওই জিনিসটা আর কোনোদিনই ভুল হবে না। আমরা এই জিনিসটা ইনশিওর করার চেষ্টা করতেছি যে তুমি যেটা পারো সেটা তো তুমি পারোই, কোনো সমস্যা নেই। যেটা পারো না, কেন পারলা না, বইয়ে তুমি আরেকবার যাও, বা তুমি ওই জিনিস ওই এমসিকিউটা আরেক দুইবার পড়ো। দুইবার পড়ে তুমি যখন গ্রুপে দিবা, দেখবা যে অনেকেই সলভ করে দিচ্ছে বা দিচ্ছে না, তখন ওই জিনিসটা তোমার আরেকবার পড়া হবে। যখন তোমার সলভটা দিয়ে দিবে, তুমি আরেকবার মনোযোগ সহকারে দেখবা, বা যদি কেউ নাও দেয় আমরা দিয়ে দেবো। তখন তোমরা যখন দেখবা, তারপরে কিন্তু এই জিনিসটা তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল বেসিক নিয়ে কথাবার্তা, এবং বেসিকের এই জিনিসপত্রগুলা। তো কালকের পরীক্ষা বা পরীক্ষায় কিভাবে ভালো করা যায় বা পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, যেহেতু তোমার দেখো যে কালকে যদি আমি 11টার দিকে পরীক্ষা ধরি আর 24 ঘন্টার মতো সময় আছে, তুমি এই 24 ঘন্টার ভিতরে কিভাবে পড়াশোনাগুলো গোছাবা? এবং বায়োলজি বা যে কোনো সাবজেক্টই তোমার একদিন আগে থেকে কিন্তু প্রিপারেশনটা শুরু করা লাগবে। তো প্রিপারেশনটা কিভাবে মানে কিভাবে নেওয়া উচিত, কিভাবে পরীক্ষাগুলো দেওয়া উচিত, পরীক্ষায় কিভাবে ভালো নাম্বার পাওয়া যায়, সেই সম্পর্কে তোমাদের কথা বলবে রাতুল ভাই। তো আমি রাতুলকে মাইক অন করার জন্য বলতেছি, এবং আমরা থার্ড সেকশনে যে কিছু প্রশ্ন নেব, খুবই সংক্ষিপ্ত প্রশ্ন, এবং আহ, অল্প কিছু জনের প্রশ্ন নেব। এর পরবর্তী গাইডলাইন সেশন গুলো থেকে, আমাদের গাইডলাইন সেশন গুলো আগের বছরে যদি দেখো 1-1.5 ঘন্টা করে কিন্তু গাইডলাইন সেশন আছে, ওইগুলো নিয়ে সমস্যা নেই। আজকের গাইডলাইন সেশনটা 30 মিনিটের মতো। হ্যালো এভরিওয়ান, কি কি অবস্থা সবার? কেমন আছো? কালকে তো তোমাদের এক্সাম। তো এক্সাম নিয়ে কি তোমরা প্রেসারে আছো নাকি প্রিপারেশন শুরু করছো? একটু জানাও আমারে। আচ্ছা, অনেকেই হয়তো মাইক অন করতে একটু হেজিটেশনে আছে। যাই হোক, একটু কালকে তোমাদের বোটানি এক্সাম, ঠিক আছে? অনেকে ইতিমধ্যে বোটানি পড়া শুরু করে দিছো, বা অনেকের হয়তো আগে পড়া আছে, ভাবতেছো যে একটু পরে শুরু করবা। আর একটা সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। অনেকের এমন আছে যে ভাই ম্যাথে প্রবলেম, আমি কয়েকদিন ধরে টানা ম্যাথ সলভ করতেছি। এখন আমি বায়োলজি পরীক্ষার আগেও কি ম্যাথ সলভ করবো ভাইয়া? না ভাই, তুমি বায়োলজি পরীক্ষার আগে অ্যাটলিস্ট ম্যাথ সলভ করো না। কারণ কি, আমাদের এই যে এক্সাম গুলো এগুলা কিন্তু টানা এক্সাম হচ্ছে, ঠিক আছে? একটা দিনও গ্যাপ নেই। তো তুমি যদি একটা এক্সামের আগে অন্য সাবজেক্ট পড়ো, সাপোজ তোমার কালকে হচ্ছে বোটানি এক্সাম, তুমি ম্যাথ ফার্স্ট পেপার করলা অথবা ম্যাথ সেকেন্ড পেপার করলা, তাহলে তোমার কি হবে?
তুমি বোটানিতে ভালো করতে পারবে না, হইতে পারতো যে এটা তোমার হচ্ছে স্ট্রং জোন। সো এটাতে তুমি যদি ভালো না করতে পারো, প্রথম কথা তোমার কনফিডেন্স ডাউন হবে। যখন নাম্বার দেখবা যে উঠতেছে না, কনফিডেন্স, এই কনফিডেন্স ডাউনের কারণে তোমার পরবর্তী এক্সাম গুলা খারাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর তুমি যেহেতু ম্যাথে উইক, তুমি এই দিন করেও কিন্তু আলটিমেটলি ম্যাথে ভালো করতে পারতেছো না, ঠিক আছে? তার মানে কি হলো, তোমার একটা স্ট্রং পয়েন্ট ছিল আর একটা উইক পয়েন্ট ছিল। উইক পয়েন্টটা ছিল ম্যাথ, আর স্ট্রং পয়েন্টটা ছিল বায়োলজি। সো তুমি দুইটাতে আলটিমেটলি খারাপ করলা। তাই ভাইয়া, কালকের পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে অবশ্যই আর কি বোটানিটা পড়ে তারপরে হচ্ছে এক্সাম দেওয়া লাগবে। এখন কিভাবে পড়বে, আমি এক্সপেক্ট করি যে তোমরা যেহেতু অনেকগুলো অ্যাডমিশন এক্সাম দিয়ে আসছো, তোমাদের লিস্ট এক থেকে দুই, কারো কারো হয়তো তিনবারও একবার করে বই শেষ হয়েছে, তিনবার বই শেষ হয়েছে, ঠিক আছে? সো তুমি ফার্স্ট অফ অল হচ্ছে ওই চ্যাপ্টার, মানে প্রিভিয়াস ইয়ারের কি কোশ্চেন আসছে ওইটা আগে দেখবা, ঠিক আছে? তারপরে চ্যাপ্টারটা একবার জাস্ট রিডিং দিবা, 30 মিনিটের মধ্যে একটা চ্যাপ্টার রিডিং দিবা, ঠিক আছে? 30 মিনিট, 30 মিনিট রিডিং দেওয়ার পরে তারপরে চেষ্টা করবা আরেকটু সময় নিয়ে, মানে আমি চাইতেছি যে তুমি এভারেজ একটা সাবজেক্টের উপর মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম দাও, চ্যাপ্টার ভেদে আর কি। চ্যাপ্টার বড় হলে টাইমটা বেশি হইতে পারে। যেমন ধরো কোষ ও কোষ গঠন, এই চ্যাপ্টারটা অনেক বড়, এই ক্ষেত্রে টাইমটা লাগতে পারে হয়তো 2 থেকে 2.5 ঘন্টা। এবং কোষ বিভাজন, এটা ছোট একটা চ্যাপ্টার, এটা দেখা যাচ্ছে তোমার 45 মিনিট বা 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালো করে সলভ করবে, তাহলে কিন্তু তুমি হচ্ছে এই আমাদের যে মডেল টেস্ট কোশ্চেন, সরি এক্সাম, এখানে ভালো করতে পারবা। এবং একই সাথে তুমি কিন্তু মেইন এক্সামে যাও অনেক ভালো করতে পারবা। আর তোমার রাকেশ ভাই অলরেডি বলছে যে তোমাদের 11টা এক্সাম কেন নেওয়া হয়, বা হচ্ছে আমরা কেন সলিউশন দেই না, এগুলার মানে আশা করি এগুলার কারণ সম্পর্কে তোমরা ক্লিয়ার হইছো, ঠিক আছে? আর এক্সাম লিঙ্ক তো 11টায় দিয়ে দেওয়া হবে। আর এক্সাম লিঙ্কের মধ্যে যে তোমরা দুইটা জিনিস পূরণ করবা, একটা হচ্ছে রোল আর একটা হচ্ছে তোমাদের নেম, ঠিক আছে? আরেকটা জিনিস অ্যাড করি, সেটা যদি এক্সামের বাইরে আজকে তোমাদের একটা গুগল ফর্ম দিয়ে দেওয়া হবে, এখানে তোমরা আর কি মানে যে যে ইনফরমেশন গুলো চাওয়া হবে ওগুলা একটু দিয়ে কাইন্ডলি পূরণ করে দিবে। সবাই পূরণ করবে, কারণ আমাদের তোমরা যারা স্টুডেন্ট আছো সবার ইনফরমেশন বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে আর কি। যার কারণে তোমরা যে যেগুলা রেকর্ডিং ইনফরমেশন দেওয়া থাকবে ওগুলা দিয়ে পূরণ করবে, ঠিক আছে? আর আজকে আমি বেশি টাইম আর নিব না, আজকে আমি অলরেডি বলছি যে তোমাদের যেহেতু পড়ার প্রেশার আছে, কালকে তোমাদের যেহেতু এক্সাম, সো আরো যদি কারোর কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা মাইক অন করে বলতে পারো। কারো কারোর কোনো কোনো কোয়েরি কোয়েরি আছে? আছে? দেখো, এটা এমন কোনো না, ঠিক আছে, আমরা একদম নাম সহ মুখস্থ হয়ে যাবে। তোমরা ভাবতেছো যে এখানে মাত্র 16 জন আছে, এই ব্যাপারটা এরকমই ভাইয়া। তুমি পরীক্ষা দিবা, ধরো আমাদের 200 জন স্টুডেন্ট ভর্তি আছে, পরীক্ষা দিবে 100 জন, ঠিক আছে? সিরিয়াসলি পরীক্ষা দিবে 80 জন বা 70 জনে। ব্যাপারটা এইরকমই, যারা সিরিয়াসলি পরীক্ষা দিবে বা সিরিয়াসলি আমাদের সাথে কন্ট্যাক্টে থাকবে, তারাই কিন্তু মানে ভালো করবে। তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, মানে এই মানে পরীক্ষা রিলেটেড বা অন্য যে কোনো রিলেটেড, তোমরা সংক্ষেপে প্রশ্নগুলো করতে পারো। আর যদি প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা শেষ করে দেবো। তোমরা অনেকে ভাবতেছো যে এটা ফর্মাল বা ইউটিউবে চলে যাবে, এটা ব্যাপারটা এরকম না। আমাদের দেখো যে আমাদের বিগত বছরের যে গাইডলাইন সেশন গুলো আছে, ওইখানে আমরা মানে স্টুডেন্টদের সাথে কত মজা করছি আর কি, ঠিক আছে? ওদের নাম সহ আমাদের মুখস্থ আছে, এখনো মুখস্থ আছে। তো তোমাদের কোনো সমস্যা থাকলে বা তোমাদের কোনো মানে যে কোনো সমস্যা থাকলে তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। ভাইয়া কোশ্চেনে কত নাম্বার পাওয়া উচিত? ওয়ালাইকুম ভাইয়া। আচ্ছা, একজন একজন করে বলো। আমি, দাঁড়াও, আমি সুলতান মাহমুদ কিছু একটা প্রশ্ন করছো, আমি শুনতে পারিনি, তুমি আরেকবার একটু বলো। এক্সাম গুলোতে কত নাম্বার পাওয়া উচিত? আচ্ছা, এটা হচ্ছে এক্সাম টু এক্সাম। তুমি কি আমাকে প্রশ্ন করছো যে হচ্ছে কত পাওয়া সেফ, তাই তো? জি, জি। আচ্ছা, এটা তোমাদের রাতুল ভাইয়া অ্যান্সার দিবে, তারপরে আচ্ছা, আমাদের যে এক্সাম গুলার কোশ্চেন হয়েছে, এই কোশ্চেনের কোয়ালিটি সম্পর্কে আমরা জানি যে কেমন কোশ্চেন হয়েছে। সেক্ষেত্রে তোমার যে সব সাবজেক্টে সেম মার্ক পাওয়া লাগবে এমন না। তুমি ধরো বায়োলজি দুইটাতে, এই দুইটাতে যদি 80+ পাও, তারপরে কেমিস্ট্রিতে যদি তুমি 80+ পাও, ফিজিক্সে যদি আহ তুমি 70+ পাও, এবং ম্যাথে যদি তুমি 65+ পাও, দেন তোমার প্রিপারেশন ইজ ওকে আমাদের কোশ্চেন অনুযায়ী। এখন তুমি যদি বলো যে
মেইন যে এগ্রি ক্লাস্টার এক্সামটা হবে, এখানে আমাদের গ্রুপের অনেকে আমার কোশ্চেন করছে যে ভাই কত পাওয়া আছে, এফজিপি এত কত পাওয়া আছে। এখন ভাই আমি তোমাদের দুইটা এক্সাম্পল দিই। লাস্ট ইয়ার কাটমার্ক ছিল 72+, অথবা 73। তার আগের বার কাটমার্ক ছিল 49 বা 50। এখন তুমি বলো আমি আসলে কোনটারে কাটমার্ক বলবো। যদি ডিফারেন্সটা 5-10 মার্কের হতো তাহলে আমি বলতে পারতাম যে আচ্ছা এটা 60 হলে কাটমার্ক। এখন এই যে যে 20 মার্ক বা 22 মার্কের ডিফারেন্স, এবার যে কোশ্চেন কেমন হবে আমরা কিন্তু জানি না, যদিও আমরা আইডিয়া করতে পারি যেহেতু বাকরি এবার এক্সাম নিবে, কোশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড হবে। 62, 63 এরকম হয়তো কাটমার্ক হইতে পারে। তারপরেও কিন্তু আমি শিওর না, আমি কিন্তু একটা আইডিয়া করে বলতেছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। জি আমাদের ভাইয়া। এক্সামে এরকম মোটামুটি মার্ক পেলে তুমি মনে করবা যে তোমার প্রিপারেশন ইজ ওকে। এমনিতে বাকৃবিতে আগের বার যে আলাদা পরীক্ষা হইতো ওইখানে কত কাটমার্ক ছিল? বাকরি ভিত্তিতে আলাদা পরীক্ষা হয়তো, ওই টাইমে তো কোশ্চেন প্যাটার্নই আলাদা ছিল। ওই টাইমের সাথে এখন মিলাই লাভ নাই, ওটা অনেক আগের পরীক্ষা। আর এইবার তো আচ্ছা বাকরি ভাইয়া নেতৃত্বে আছে, বুঝছো? জি কৃষিগুচ্ছ এ- নেতৃত্বে আছে, এখন বাকরি সিঙ্গেল ভাবে পরীক্ষা নিচ্ছে তা তো না। জি এখানে এগ্রি ক্লাস্টারের যে কোশ্চেন গুলো আছে বিগত, ওইগুলো কি প্রায়োরিটি দিতে হবে নাকি শুধু বাউকে ইয়ে ফোকাস করে ইয়া করবে? আচ্ছা এটা তোমাদের রাকেশ ভাই বলবে। আচ্ছা দেখো, তুমি এগ্রি ক্লাস্টারের যে প্রশ্নগুলো আছে বিগত কয়েক বছরের, 5 বছর বা 6 বছরের, এইগুলা তোমার সবগুলাই পড়তে হবে, ঠিক আছে? আর এর বাহিরে তুমি হচ্ছে বাউ যখন আলাদা পরীক্ষা নিত, তুমি জাস্ট শুধু সেগুলো সলভ করবে, ঠিক আছে? পাঁচ জি বছরের হচ্ছে এগ্রি ক্লাস্টারের সব প্রশ্ন, আর হচ্ছে 5 বছর আগে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা নিত, জাস্ট তুমি সেগুলো সলভ করবে, ঠিক আছে? আর আচ্ছা জি ভাই। ভাইয়া, ধন্যবাদ তুমি প্রশ্ন করার জন্য। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার বায়োলজি পড়তে গেলে হচ্ছে মানে বায়োলজি আমার স্ট্রং জোন, কিন্তু বায়োলজি পড়তে গেলে আমি মানে বই পড়তে গেলে মানে লাইন বাই লাইন আমার পড়াই লাগে। মানে আমি ভাবি যে হচ্ছে ইম্পর্টেন্ট গুলো পড়বো, কিন্তু আমি ওই যে লাইন বাই লাইন পড়তেই থাকি, কিন্তু তারপর হচ্ছে সব মানে টাইম মতো শেষ হয় না, অনেক বেশি টাইম লাগে। আচ্ছা, যেহেতু মানে তোমার বায়োলজি স্ট্রং এবং তুমি সব পড়তে যাও, এখন সব পড়তে গেলে যেটা হবে তোমার কিন্তু আলটিমেটলি ওই প্যাস লাগবে। কারণ তুমি একটু ভাবো, তোমার অ্যাডমিশনে কিন্তু টোটাল, কৃষির ক্ষেত্রে যদি আমি বলি, টোটাল 9টা সাবজেক্ট পড়া লাগে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 2টা পার্ট করে 8টা, সাথে ইংলিশ যদি একটা সাবজেক্ট ধরি তাহলে 9টা, ঠিক আছে? এখন 9টা সাবজেক্টের সব ইনফরমেশন যদি তুমি মাথার মধ্যে নিতে চাও এবং ওইটা যদি 1 ঘন্টায় ডেলিভারি করতে চাও তাহলে কিন্তু সমস্যা। এটা কিন্তু তুমি ডেলিভারি আসলে দিতে পারবে না, কারণ একটা তো মানে ক্যাপাসিটি আছে, প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে। এখন তোমাকে জানতে হবে যে অ্যাডমিশন হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর খেলা, বুঝছো? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কি পয়েন্ট গুলা যে ভালো করে বের করতে পারবে, এক্সাক্ট বের করতে পারবে, সেই কিন্তু আলটিমেটলি চান্স পাবে, ঠিক আছে? যারা চান্স পায়, টপ করে, ওরা কিন্তু সবকিছু পড়ে না, একটা বইয়ের সব পড়ে না। আমি তোমাদের বলে দিই, তোমরা বিভিন্ন জায়গাতে দাগানো বইয়ের পিডিএফটা পেয়ে যাবে বায়োলজি, মেডিকেলের বা ভার্সিটি যে কোনো একটার হচ্ছে দাগানো বইয়ের পিডিএফটা পড়বে, এই দাগানো বইয়ের বাইরে একটা কিছু পড়ো না। আর হচ্ছে তোমাদের কিন্তু আমরা অলরেডি একটা সাজেশন দিয়ে দিছি, পিডিএফ আছে, তোমাদের গ্রুপেই পিডিএফ আছে, এবং বায়োলজির, বোটানি, জুলজি 2টারই সাজেশন আছে। এই টপিকের বাইরে একটা কিছু পড়ার দরকার নাই, এইগুলা টপিক পড়লে ইনাফ। এখান থেকে মোটামুটি 85 থেকে 90% কোশ্চেন কমন আসবে, এইটুকু আমি এনশিওর করতে পারি। লাস্ট ইয়ারও কিন্তু আসছিল, লাস্ট ইয়ার আমাদের সাজেশন থেকে মোটামুটি আসছিল, ঠিক আছে? সো এইটুকু এনশিওর আমি করতে পারি। তাইলে শুধু সাজেশন পড়া আর হচ্ছে মানে বিগত বছরের কোশ্চেন সলভ হ্যাঁ, করলেই হবে? বিগত বছরের কোশ্চেন তো সলভ করবাই, সাথে হচ্ছে তোমার কাছে বায়োলজির যত কোশ্চেনের অ্যাক্সেস আছে একটাও বাদ দিবে না। মানে অ্যাডমিশনের মোটামুটি বলতে গেলে চান্স পাওয়ার মূল মন্ত্র হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা, যত বেশি পারো এক্সাম দেওয়া, এই দুইটা যে সবচেয়ে ভালো করে করতে পারে মানে সেই আলটিমেটলি চান্স পায়। আশা করি বুঝতে পারছো। জি ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ সুস্মিতা। এরপরে আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। শুধু একাডেমিক নিয়েই প্রশ্ন করতে হবে ওটা এমন না, অন্য যে কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আহ ভাইয়া, অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমার একটু প্রবলেম হয় যে অনেক ধরনের বিক্রিয়াই তো থাকে, বাট এখন ওইগুলো আর কি মনে থাকে না। আমি বারবার পড়ি বাট তারপর ভুলে যাই, এন্ড তারপর যদি এক্সামে কোনো বিক্রিয়া আসে তাহলে আমি পারি না। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি?
আচ্ছা দেখো, কেমিস্ট্রিতে হচ্ছে এই অর্গানিক আর ম্যাথে দেখা যায় যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, এই দুইটা মানে দুই সাবজেক্ট থেকে দুইটা জিনিস সবারই মানে একটা ভয়ের জায়গা থাকে। এই দুইটা থেকে দুইটা স্ট্র্যাটেজি ফলো করবা, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক একদম দরকার হলে মুখস্থ করে ফেলবা। যে জায়গায় পরীক্ষা দিবা সেই জায়গার কোশ্চেন ব্যাংক, ধরো তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটির আগে তুমি ওই অর্গানিক কেমিস্ট্রির ওই পার্টটুকু মুখস্থ করে ফেলবা। তো তুমি যেহেতু এখন কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, ফার্স্ট অফ অল তুমি কোশ্চেন ব্যাংক মুখস্থ করে ফেলবা ওই অর্গানিক কেমিস্ট্রির যে পার্টটুকু আছে। এরপরে আসো, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু দুইটা পার্ট, শুধু যে বিক্রিয়া 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 ব্যাপারটা এরকম না। বিক্রিয়ার আগে পর্যন্ত তুমি যদি দেখো, সমানুতা পার্ট পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তুমি এখানে ইন জেনারেল কথাবার্তা আছে যেগুলো তোমরা 9-10-এ মানে পড়ছো, সমানুতা বা হচ্ছে তোমাদের সাধারণ যে কথাবার্তা গুলো আছে, এই নামকরণ, তারপরে ওই নামকরণ বের করা বা যৌগ থেকে তোমার নাম বের করা বা নাম থেকে যৌগ বের করা, ব্যাপারগুলো এরকম, বা সমানুতা। তো তুমি অর্গানিকটাকে এইভাবে চিন্তা করো যে ফার্স্ট পার্টটুকু হচ্ছে তোমার কিন্তু একদম ইন জেনারেল পড়া, এবং তুমি যদি নিজে নিজেও পড়ো তোমার কিন্তু পড়া সম্ভব। তুমি এইটুকু একদম 100% দিয়ে পড়বা, ঠিক আছে? এরপরে সেকেন্ড পার্টে যখন যাবা তখন তোমার নামীয় বিক্রিয়াগুলো যেগুলো আছে, ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো যেগুলো আছে, সেইগুলো তুমি সলভ করার চেষ্টা করবা। তুমি সব পড়ার দরকার নেই, একটা বিক্রিয়া একদম পুরা মুখস্থ করারও কিন্তু কোনো প্রয়োজন নেই। তুমি জানো তুমি এমসিকিউ এ পরীক্ষা দিবা, তোমার এখানে কিন্তু তোমার বলবে না যে তুমি বিক্রিয়াটা লেখো, ঠিক আছে? তোমার এখানে বলতে পারে যে কি উৎপাদ তৈরি হয়। তুমি একটা যখন বিক্রিয়া পড়বা, তুমি ব্যাপারগুলো মানে তুমি নিজেই প্রশ্নটা সেট করবা যে এখান থেকে প্রশ্নটা কিরকম আসতে পারে। হয়তোবা এখানে দিতে পারে যে এখানে কি উৎপাদ মানে তৈরি হয়, অথবা দিতে পারে এখানে প্রভাবক হিসেবে কি কাজ করে, বা কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। প্রশ্নগুলো কিন্তু এইভাবে আসে। তো সেক্ষেত্রে তুমি যখন এইভাবে পড়বা বা তুমি যখন নিজেই প্রশ্ন সেট করবা, নিজেই অ্যান্সার দিবা ওই বিক্রিয়াগুলো, তখন তোমার মনে থাকবে। তুমি একদম জাস্ট মানে বিক্রিয়াটা ধরে ধরে পড়লা, পড়ে আবার তুমি চোখ বন্ধ করে লিখলা, এইভাবে পড়ার চেষ্টা করো না, তাহলেই তোমার মনে করো যে ঠিক হয়ে যাবে। আর লাস্টের দিকে পলিমার জিনিসটা আছে, এটা সম্ভবত তোমাদের সিলেবাসে নাই। এইটা যদি থাকে তো এই পার্টটা পড়বা। মাঝখানে তোমরা এই একটা জিনিস নিয়েই তোমাদের একটু সমস্যা থাকে, এই বিক্রিয়াটায় নামীয় বিক্রিয়াগুলো পড়বা। আর আমি চেষ্টা করবো যে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, অথবা তোমাদের মানে ব্যাচে যারা ভর্তি হচ্ছে শুধু তাদের জন্য আমি একটা অর্গানিক এবং ম্যাথ থেকে দেখি যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের একটা ক্লাস নিতে পারি, আমি নিব। কারণ আমি জানি প্রতি বছরে এই দুইটা সবার সমস্যা হয়। আমি বারবার বলি যে তোমরা কোশ্চেন ব্যাংকটা পড়ো এবং কোশ্চেন ব্যাংকের টাইপ গুলা পড়ো, তার বাইরে কিন্তু কোনো কিছুই আসে না। তো তুমি যখন একটা মানে তোমার একদম একটা চ্যাপ্টার কিন্তু আবার ছেড়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে, ঠিক আছে? পরীক্ষার হলে ছেড়ে যাওয়া যাবে না, টাইপ গুলা তোমার দেখে দেওয়া লাগবে বিগত বছরে। আশা করি যে প্রশ্নের উত্তর পাইছো অদিতি। ঠিক আছে, আর অন্য ভাই কারো আমাকে কোনো আর কোশ্চেন দশটা আছে নাকি? সেকেন্ড সময় দিবেন? আচ্ছা বলো, যেহেতু অন্য কেউ বলতেছে না, কোনো সমস্যা নেই, বলো। জি ভাই, এই 2022-23 সেশনে যে এক্সামটা হইলো ওখানে তো কম্পিটিশন। আচ্ছা, এটা আমি একটু বলি। তোমার দেখো, কৃষির যদি বিগত সব মানে তুমি যদি 7-8 বছর কোশ্চেন দেখো, দেখবা যে কখনোই কিন্তু এরকম ইঞ্জিনিয়ারিং টাইপ বা এরকম ওই ইঞ্জিনিয়ারিং টাইপ কোশ্চেন সলভ করতে যায় না, ঠিক আছে? আর লাস্ট 2-3 বছরে যেটা হয়েছিল যে বাকৃবি ছাড়া অন্যান্য যারাই আর কি নেতৃত্বে ছিল, বিশেষ করে একটু তুলনামূলক নতুন ইউনিভার্সিটি যারা, তারা কিন্তু একটু মানে কোশ্চেন টাইপের বেশ হেরফের করছে। যেমন তুমি মানে এই গ্যাপটা দেখে বুঝতে পারবে, আমি বললাম যে লাস্ট ইয়ার কাটমার্ক ছিল 73, এখন কখনোই কিন্তু 72-3 কাটমার্ক হয় না কৃষিতে, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনে কাটমার্ক হতে পারে 60, যেহেতু সিট প্রায় 4,000, ঠিক আছে? এবং কৃষির পরীক্ষাটা লাস্টের দিকে হয়। সো তোমার এখন ইঞ্জিনিয়ারিং টাইপ কোশ্চেন সলভ করার কোনো দরকার নেই, তুমি জাস্ট কৃষির কোশ্চেন ব্যাংকটা সলভ করো, ঠিক আছে? একটা বছর আসছে দেখে এটা কিন্তু ফার্দার আসবে এটা ধরে নেওয়া যাবে না। এবং আমরা আশা করি এবারও আসবে না, যেহেতু বাকৃবি এক্সাম নেবে, বাকৃবি কখনোই ফিজিক্সের 20টার 20টাই ম্যাথ দিবে না। কারণ কৃষি একটা বায়োলজি বেসড শিক্ষা প্রতিষ্ঠান, এখানে বায়োলজি নিয়ে বেশি কাজ হয়, ইঞ্জিনিয়ারিং যে নাই তা না। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিংটা এগ্রিকালচারের ছোট্ট একটা পার্ট। কিন্তু তুমি যদি মানে চিন্তা করো তাহলে কিন্তু ম্যাক্সিমামটাই বায়োলজি, ধরো 70% বায়োলজি আর 30% ইঞ্জিনিয়ারিং বেসড কাজ হয় আর কি। তো আশা করি বুঝতে পারছো, তোমার এখন ইঞ্জিনিয়ারিং
কোনো জি, দরকার নেই আসলে। ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি যে যে বছরের তুমি উদাহরণটা দিলা, এই এই বছর হলো হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দায়িত্বে ছিল আর কি। তো মানে আমাদের যারা যারা এই সেক্টরটা নিয়ে কাজ করি, তো আমরা ওই সময় মজা করে বলতাম যে এটা সিলেট প্রশ্ন করেনি, হয়তো বা পাশ থেকে সাস্ট আছে, সাস্টকে প্রশ্ন করতে দিছিল, সাস্ট প্রশ্ন করছে। ঠিক আছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু কারণ নাই, বা ওই কোশ্চেন গুলা যদি না পারো কোনো সমস্যা নেই, ওগুলো অত বেশি সলভ করার দরকার নেই। ধন্যবাদ সুলতান। আর অন্য কারো প্রশ্ন থাকলে আমরা আর সর্বোচ্চ দুইটা প্রশ্ন নেব, আর না থাকলে আমরা শেষ করে দেবো, কারণ তোমাদের এখন পড়া উচিত আর কি, কালকের প্রিপারেশন নেওয়া উচিত। প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিলে তোমার হতাশা লাগবে, এবং ওই যে আলটিমেটলি আমাদের কাছে টাকা দিয়ে ভর্তি হচ্ছে, এই টাকাটাও তোমার নষ্ট মনে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আবিদা, বলো। ভাইয়া, আমাদের কি শুধু শর্ট সিলেবাস থেকে কোশ্চেন আসবে, এর বাইরে কি আসবে না? কোন জায়গায় তুমি পরীক্ষা দাও না কেন, তুমি 100টা এমসিকিউ এর ভিতরে 4 থেকে 5টা এমসিকিউ এমন থাকে যে যেগুলো তুমি জীবনেও চোখে দেখো নাই, বা যেগুলো তোমার আউট অফ সিলেবাস। ঠিক আছে। এখন তুমি যদি সেটা করো, তোমার 95% তোমার জানা জিনিস বা তোমার সিলেবাস থেকে আসছে, আর 5% জিনিস হয়তোবা সিলেবাসের বাইরে অথবা তোমার বইয়েই নাই। ঠিক আছে। তো তুমি এখন এই 95%-এ বেশি ফোকাস দিবা নাকি হচ্ছে 5%-এ বেশি ফোকাস দিবা, এটা আশা করি যে আমার বলার কোনো প্রয়োজন নেই। তো 3 থেকে 4টা প্রশ্ন আউট অফ সিলেবাস বা আউট অফ বই হতে পারে। ঠিক আছে। এখন এটা নিয়ে এত বেশি ঘাবড়ানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তোমার যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসটা তোমার ভালোভাবে পড়তে হবে। এবং কৃষিতে বলো বা আর যেগুলো ইউনিভার্সিটি আছে, যেমন বুয়েট, এটা খুব ভালোভাবে মেনটেন করে যে এইচএসসির যে সিলেবাস, সেই সিলেবাসই মানে তোমার পরীক্ষা। আশা করি যে মানে শিশু বিশ্ববিদ্যালয় এটা ফলো করবে, এবং বিগত বছরগুলোতে তাই হয়ে আসছে, শর্ট সিলেবাসের বাইরে কোনো কিছু আসেনি। থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া বুঝছি। হ্যাঁ, ভাইয়া প্রশ্ন আসসালামু করো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। ফিজিক্সটা কিভাবে পড়লে ভালো হবে? আমার ফিজিক্সে মার্কস কম আসে, যার কারণে যে জি টাকা নিয়েও আমার মিস গেছে চান্স, শুধুমাত্র ফিজিক্সের কারণ। তো ভাইয়া, কৃষির জন্য ফিজিক্সটা কিভাবে পড়বো? আচ্ছা, আমাদের ধন্যবাদ। লিয়া সম্ভবত আছে। ধন্যবাদ। আমরা ফিজিক্স নিয়ে হচ্ছে বিগত বছরও মানে ভিডিও দিছি, এইবারও আসবে। তো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। আর আমি যদি ইন জেনারেল বলি তোমার, যেহেতু এখন প্রশ্নটা করলা, তো ফিজিক্সের 20টা প্রশ্নে তোমার দেখা যাবে যে হচ্ছে 11 থেকে 12টা তোমার থিওরিটিক্যাল প্রশ্ন আসবে। আচ্ছা লিয়া, তুমি কিসের প্রিপারেশন নিয়েছিলে? অবশ্যই তুমি কৃষির প্রিপারেশন জি নাও ভাইয়া, নাই আমি আর কি। মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। তুমি মেডিকেল এক্সপিরিয়েন্স থাকলে তোমার মেডিকেলের জন্য ফিজিক্স বইটা যেভাবে পড়ছো,